This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা প্রায় 7টা মানে সুপার প্রাইম টাইম। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগেই বঙ্গ বিজেপির নতুন সেনাপতি শ্রমিক ভট্টাচার্য। সামনে চ্যালেঞ্জ এবার বিজেপিকে বাংলার মসনদে বসানো, আর শুরুতেই শ্রমিক দিলেন নতুন পুরনোদের একসঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা। বঙ্গ বিজেপির নতুন অধিনায়ক শ্রমিক ভট্টাচার্য 26শে বিধানসভা ভোটের আগে বিজেপির রাজ্য সভাপতি বদল। শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণাটুকুই যা বাকি। সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে গিয়ে সহযোদ্ধা শ্রমিক ভট্টাচার্যের নাম প্রস্তাব করেন। 1971 সালে আরএসএস থেকে হাতেখড়ি। বিজেপি গঠন হওয়ার কয়েক বছরের মধ্যে যুব মোর্চার দক্ষিণ হাওড়া মণ্ডলের সাধারণ সম্পাদক হন শ্রমিক। 11 বছর বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক ও রাজ্য সাধারণ সম্পাদক। 3 দফায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক। 2014 সালে বসিরহাট দক্ষিণ কেন্দ্রের উপনির্বাচনে জয়ী। 2019 সালে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্রের দায়িত্ব পান শ্রমিক ভট্টাচার্য। 2024 সালে বাংলা থেকে বিনা লড়াইয়ে রাজ্যসভার সাংসদ হন তিনি। আর এবার বঙ্গ বিজেপির সভাপতি। 2022-এ রাজ্য বিজেপির কোর কমিটি থেকে তিনি বাদ পড়েন, তবে রাজ্যসভায় সাংসদ হওয়ার পর থেকে চাকা ঘুরতে থাকে। এমন একটা সময় তার ঘাড়ে দায়িত্ব যখন 26-এর বিধানসভা ভোট কড়া নাড়ছে। 8-এর দশকে রাজনীতিতে আসা শ্রমিক ভট্টাচার্যের উত্থান মুরলীধর সেনলেনের অফিস থেকেই। হরিপদ ভারতী থেকে সুকান্ত মজুমদার সকল সভাপতির সঙ্গেই কাজ করেছেন নয়া বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। 8-এর দশকের রাজনীতিতে আসা শ্রমিকের উত্থান মুরলীধর সেনলেনের অফিস থেকে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো হরিপদ ভারতী থেকে সুকান্ত মজুমদার বঙ্গ বিজেপির সব সভাপতির সঙ্গে কাজ করেছেন শ্রমিক। পরাজয় নিশ্চিত জেনে, জমানত বাজেয়াপ্ত হবে জেনেও যারা ঘাম রক্ত ঝরিয়েছিলেন তারাও থাকবেন, আর যারা নতুন এসেছেন অত্যন্ত ভালোভাবে সক্রিয় হয়ে বিজেপি করছেন তারাও থাকবেন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। পুরনোদেরও বুঝতে হবে সংগঠনে বিভিন্ন জায়গা থেকে মানুষ নিতে হয়, কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আনা যায় না। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে যেন দ্বিতীয় হওয়ার যোগ রয়েছে। আনন্দ মহারাজের পর বাংলা থেকে বিজেপির দ্বিতীয় রাজ্যসভার সাংসদ, বাদল ভট্টাচার্যের পর বাংলায় বিজেপির প্রতীকে জেতা দ্বিতীয় বিধায়ক। লক্ষ্য একটাই, 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। জগন্নাথ দেব নিজে এসে গেছেন, দিদি বিসর্জন চান বঙ্গোপসাগরে। আমরা তো বাবুঘাটে দেবো ভেবেছিলাম। বিজেপি নিজেদের সংগঠনের মধ্যে থাকুক, আনন্দ করুক, সভাপতি হোক। তৃণমূলকে সরানোর প্রত্যাশা কখনোই সম্ভব হবে না, তার কারণ তৃণমূলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর 2019-এর লোকসভা ভোট থেকে 2021-এর বিধানসভা ভোট বা গত বছর লোকসভা ভোট, বাংলার শেষ 3টি বড় নির্বাচনে বিজেপিকে থামতে হয়েছে 2 নম্বরে। দ্বিতীয় থেকে দলকে প্রথম করার চ্যালেঞ্জ এবার শ্রমিকের সামনে। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, টিভি9 বাংলা। 26-এও ভোট দেবে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা। কমিশনের কাছে তৃণমূলের দাবিতে অন্তত এই আশঙ্কাই আরো জোরদার হচ্ছে, কারণ 24-এর ভোটার লিস্টের মান্যতা চাইছে তৃণমূল কংগ্রেস। আর বিজেপির অভিযোগ যে ভোটে জিততেই ভোটারের উপরেই নির্ভরশীল তৃণমূল কংগ্রেস। রিভিশন রোল যেটা হবে, যে আন্ডার দি স্ট্যাটিউট যেটা আছে, বেস লেভেল হওয়া উচিত 2024-এ যে ভোটার আছে সেসব ভোটার থাকবেই, ইরেসপেক্টিভ অফ এনি কন্ডিশন। কোনো কন্ডিশন কি হলো না হলো সেটা কথা নয়। 2024 সালের ভোটার লিস্টকেই মান্যতা দিতে হবে। জাতীয় নির্বাচন কমিশনের দফতরে গিয়ে এমনই দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। তাহলে বাংলার শাসক দল কি চায় 26-এর বিধানসভা নির্বাচনেও ভোট দিক এবিটি জঙ্গি সাদ রাডি, বাংলাদেশি নিউটন দাস, তৃণমূলের বাংলাদেশি প্রাক্তন প্রধান লাভলি খাতুন, বিজেপি ঘুরে তৃণমূলে আসা বনগার আলোরানী সরকার, পাসপোর্ট জালিয়াতি চক্রের অন্যতম পান্ডা আজাদ মল্লিক? কারণ 24-এর ভোটার লিস্টে রয়েছে এবিটি জঙ্গি সাদ রাডির নাম, সেই তালিকায় ছিল বাংলাদেশি ভোটার নিউটনের নামও। বিজেপির অভিযোগ, ভুয়ো ভোটারের ভোটে জিততেই 24-কে ভিত্তিবর্ষ চাইছে তৃণমূল। সে তো তৃণমূল ভয় পাবে, তৃণমূল জানে না ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি। তৃণমূল তো বিভিন্ন জায়গা থেকে 24-এর আগে যারা মুসলিম বাংলাদেশি ওপার থেকে এপারে এসেছে তাদের নাম ঢুকিয়েছে, সব তো ধরা পড়ে যাবে।
নিউটন, বাংলাদেশ থেকে আসা, পাকিস্তান থেকে আসা সমস্ত অবৈধ ভোটার যারা আর কি, তাদেরকে আড়াল করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি হলো যে তৃণমূল যে ভুয়ো ভোটারগুলোকে ঢুকিয়ে রেখেছে তাদের নাম যেন সসম্মানে নির্বাচন কমিশন ভোটার তালিকায় রেখে দেয়। সিপিএম অবশ্য ভোটার লিস্টে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি ও তৃণমূল দুপক্ষকেই বিঁধেছে। সবচেয়ে বেশি তো হচ্ছে তোমার কি এই ভোটার লিস্ট নিয়ে আর ভোট নিয়ে যে দুর্নীতি নিয়ে যে দুটো দল করে তার মধ্যে একটা বিজেপি, দ্বিতীয় তৃণমূল। যেটা ন্যায্য, যেটা একটা মাপকাঠি হওয়া উচিত, তৃণমূল সেই বাস্তবের উপর দাঁড়িয়ে কথা বলেছে। নাহলে কি ওই বিজেপির কেন্দ্রের কমিশন অন্য রাজ্যের ভোটার দিয়ে এ রাজ্যের ভোটার লিস্ট ভরাবে আর সেগুলো তৃণমূল বসে বসে দেখবে আর মেনে নেবে? 24-এর ভোটার তালিকা ভিত্তি ধরলে তো তালিকায় থেকে যাবে মোহাম্মদ সেলিম আনসারি, যে সেলিম আনসারি বাংলাদেশি হওয়া সত্ত্বেও এ রাজ্যে ইমাম ভাতা পেত। থেকে যাবে কাজল শেখের নাম, যে এদেশে এসে থাকতে নাম বদল করে সাগর বিশ্বাস হয়েছিল। আর এদের মতো হাজার হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা এদেশে এসে সরকারি সুবিধাও ভোগ করছে। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূল চায় 26-এ এপার বাংলার ভোট ভাগ্য নির্ধারণ করুক বাংলাদেশি অনুপ্রবেশকারীরা? জ্যোতির্ময় কর্মকার ও প্রদীপ্তকান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, এদেশের ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম নিয়ে বিগত কয়েক মাসে যতবার আলোচনা হয়েছে ততবারই এই প্রশ্ন উঠেছে, বাংলাদেশিরা তরি পেরিয়ে এখানে এসে থেকেছে, এটা কি পুলিশ জানতো না? ইনফ্যাক্ট অনেকে এটাও দাবি করেন রাজ্যের কোথাও পান থেকে চুন খসলে সবার আগে সেটা পুলিশ জানতে পারে। কসবার খবরে আসি, সেই 2019 থেকে এবছর জুন পর্যন্ত একের পর এক অভিযোগ পেয়েও এই মনোজিৎকে পুলিশ ছেড়ে রেখেছিল। আর জুলাই মাস পড়তে সেই পুলিশে আদালতে দাবি করলো এই মনোজিৎ নাকি হেভি প্রভাবশালী। দেখুন প্রতিবেদনে। আরও বিপাকে কলেজে ধর্ষণের অভিযোগে ধৃত মনোজিৎ ও তার সাঙ্গপাঙ্গরা। এবার পুলিশই আদালতে দাবি করল মনোজিৎ অত্যন্ত প্রভাবশালী। কসবা ধর্ষণকাণ্ডে যুক্ত হলো অপহরণের ধারাও। মনোজিতের বিরুদ্ধে নতুন 6টি ধারা যোগ করল পুলিশ, যার মধ্যে 3টি জামিন অযোগ্য ধারা। নির্যাতিতাকে আটকে রাখার অভিযোগের ভিত্তিতেই যুক্ত করা হয়েছে অপহরণের ধারা। এর পাশাপাশি আদালতে জমা দেওয়ার নথিতে মনোজিৎকে অত্যন্ত প্রভাবশালী বলে দাবি করেছে পুলিশ। মনোজিতের জামিনের বিরোধিতা করে আদালতে পুলিশের দাবি যে মনোজিৎ একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে এই পর্যায়ে যদি জামিন দেওয়া হয় তাহলে তদন্ত প্রভাবিত হতে পারে এবং এই তদন্তে উঠে আসা যে সমস্ত সাক্ষীরা রয়েছে এমনকি অভিযোগকারী তাদের উপরও প্রভাব কাটতে পারে, যার জেরে তদন্ত ব্যাহত হতে পারে। কসবা কাণ্ডে পুলিশ মনোজিতের মোবাইলের টাওয়ার লোকেশন থেকে জানতে পেরেছে গ্রেফতারের আগে বালিগঞ্জ ফার্ন রোডে ছিল সে। কেন বালিগঞ্জ এলাকায় গিয়েছিল মনোজিৎ? তবে কি গ্রেফতারি আটকাতে কোনো প্রভাবশালী সাহায্য নেওয়ার চেষ্টা করেছিল সে? সেই সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই তদন্তভার হাতে নিয়েছে লালবাজার গোয়েন্দা বিভাগ। পাশাপাশি এই মামলায় বিভাস চট্টোপাধ্যায়কে বিশেষ সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে। সুজয় পাল ও সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। আর এদিকে কসবা কাণ্ডে নির্যাতিতার পরিবার প্রথমবার মুখ খুলল, প্রতিক্রিয়া দিল TV9 বাংলাকে। পুলিশি তদন্তে ভরসা আছে নির্যাতিতার পরিবারের, দোষীদের সর্বোচ্চ সাজা হোক, TV9 বাংলা বললেন নির্যাতিতার বাবা। তদন্ত দেওয়া হচ্ছে, আমি কলকাতা পুলিশের উপর আস্থা রাখি এবং আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল, আমি এইটুকুই বলবো। আর আমি চাইবো দোষীদের উপযুক্ত সর্বোচ্চ সাজা হোক। কসবা কাণ্ডে এই প্রথম মুখ খুলল নির্যাতিতার পরিবার। পুলিশি তদন্তে ভরসা আছে নির্যাতিতার পরিবারের, দোষীদের সর্বোচ্চ সাজা হোক, TV9 বাংলাকে বললেন নির্যাতিতার বাবা। এক্সক্লুসিভ পড়েন, শুনুন। তদন্ত দেওয়া হচ্ছে, আমি কলকাতা পুলিশের উপর আস্থা রাখি এবং আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল, আমি এইটুকুই বলবো। আর আমি চাইবো দোষীদের উপযুক্ত সর্বোচ্চ সাজা হোক। কুকীর্তিবান মনোজিতের একের পর এক কুকীর্তির সামনে আসছে। TV9 বাংলায় একের পর এক নির্যাতিতা তারা মুখ খুলছেন। এক নির্যাতিতা তিনি আমাদেরকে জানালেন যে ঠিক কিভাবে বছর দুয়েক আগে এই মনোজিতের হাতে নিগৃহীত হতে হয়েছিল তাকে। এবং এই যে একের পর এক নির্যাতিতা তারা মুখ খুলছেন, তাদের বক্তব্যে স্পষ্ট হয়ে যাচ্ছে যে ঠিক কতটা স্ট্র্যাটেজি করেই এই মনোজিৎ
একের পর এক নির্যাতন চালিয়ে গেছে, করে গেছে কুকীর্তি। যত সময় গড়াচ্ছে নরাধম মনোজিতের নোংরা কারবার ক্রমশই সামনে আসছে। একেবারে স্ট্র্যাটেজি করে কুকীর্তি করে বেড়াতো মনোজিৎ ওরফে ম্যাঙ্গো। আইন কলেজে ভর্তি হলেই নবাগত ছাত্রীদের ওপর কুনজর পড়তো মনোজিতের। বিয়ের প্রস্তাব দিয়ে মনোজিৎ বলতো রানি করে রাখবো। ছাত্রী প্রত্যাখ্যান করলেই জবরদস্তি শুরু করতো মনোজিৎ। ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও তুলে রাখতো মনোজিৎ। ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে বারবার ধর্ষণ করতো মনোজিৎ। ছাত্রীর মা বাবা বা বয়ফ্রেন্ডকে খুনের হুমকিও দিত মনোজিৎ। খাস কলকাতায় বসে নারী নির্যাতন করে চললেও মনোজিতের কুকীর্তিতে বিন্দু মাত্র ছেদ পড়েনি। কসবার কলেজের ছাত্রীর অভিযোগপত্রের প্রতি শব্দে নৃশংস নির্যাতনের বর্ণনা করেছেন। এবার TV9 বাংলার কাছে অভিজ্ঞতা শেয়ার করলেন আরও এক নির্যাতিতা। 2023 সালে প্রথম বর্ষের এক ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে ধর্ষণের চেষ্টা করে মনোজিৎ। রুমের মধ্যে ঢুকে কিছু না বলা মাত্রই তিনি দরজাটা বন্ধ করে দেন, ছিটকিনি আটকে দেন। তারপরের থেকে শুরু হয় জোর জবরদস্তি। চোখের সামনে ধাঁধানো অন্ধকার ছিল। যতক্ষণে আমার জ্ঞান ফেরে ততক্ষণ আমি দেখতে পাই যে আমার জিন্স যেটা সেনে ধস্তাধস্তি করে খোলার চেষ্টা করছিল সেটা তিনি অলরেডি খুলে ফেলেছেন। যৌন অঙ্গের মধ্যে আমি লাস্টে লাথি মারি, তখন সে আহত ওই লেভেলে হয় যে আর তিনি পেরে উঠলেন না। কোনো রকমে নিজেকে বাঁচান তরুণী, কিন্তু তারপর হুমকির মুখে পড়তে হয়েছে ছাত্রীকে। যে তোকে আমি বিয়ে করতে চাই, তোকে আমি একেবারে রানীর মতন রাখবো, আমাদের অ্যাডমিশনের দিন থেকে নাকি আমার উপরে তার চোখ। সেটা শুধু আমি না, বিভিন্ন মেয়েদেরকে এরকম বলা হয়েছে। হওয়ার পরে তিনি রীতিমতো অ্যাসিড অ্যাটাক, আমার বাবাকে, আমার বোন যে ক্লাস 5-এ পড়ে, আমার বোনের স্কুলে রাতাপাতা সবকিছু জেনে আমাকে বলেছিল যে অনাথ করে দিতে কিন্তু আমার 2 মিনিট সময় লাগে। তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ডেড নেতা প্রান্তিক চক্রবর্তী বলছেন, নির্যাতনের অভিযোগ বারবার উঠেছে মনোজিতের বিরুদ্ধে। আমি ল কলেজ সম্বন্ধে অনেক কমপ্লেন করেছিলাম, কিন্তু আবার বেশি কমপ্লেন করলে হয়ে যায় হচ্ছে কমপ্লেন কিড, রাজনীতি কম বোঝে। তা আজকে শুনতে হয়েছে আমাকে ব্যঙ্গ মনোজিৎ মিশ্র, তার এগেইনস্টে আমি সাধারণ ছাত্রছাত্রীরা একাধিক কম অভিযোগ হলো, অথচ ব্যবস্থা হলো না কেন? এই মেয়েগুলোর ভিডিও করে রেখে তাদেরকে শারীরিকভাবে শোষণ করা হতো বছরের পর বছর, এবং সেটা কি শুধু মনোজিৎরাই করতো নাকি মনোজিৎদের মাথায় যাদের হাত তাদের কাছেও এই মেয়েদেরকে জোর করা হতো বা বাধ্য করা হতো, পাঠানো হতো? আমি আপনাদের আর্জি করব, স্ট্রিং অপারেশন করুন। আপনারা দেখতে পাবেন এই ধরনের বহিরাগত ছেলে বা কলেজের পাস আউট তারা এই অত্যাচার করে চলেছে তৃণমূলের নেতাদের দয়ায়। আদালতে জমা দেওয়া নথিতে মনোজিৎকে প্রভাবশালী তকমা পুলিশের। নির্যাতিতার গণধর্ষণ মামলায় মনোজিতের বিরুদ্ধে আরও 6টি ধারা যোগ করেছে পুলিশ, যার মধ্যে অপহরণের ধারাও রয়েছে। নরাধমের দ্রুত শাস্তি নিশ্চিত করতে পারবে কলকাতা পুলিশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলায় নানা ধরনের প্রতিবাদ বিক্ষোভ আমরা দেখেছি, কিন্তু এখন যেটা বলবো আপনাদের, এরকম দেখেছেন গ্যাস সিলিন্ডার, সেই সিলিন্ডারের ভালভের পিন খুলে গ্যাস বের করে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন বিক্ষোভকারীরা। মানে এটা প্রতীকী, তারা এটা বোঝানোর চেষ্টা করছেন যে রাগ উগড়ে দিচ্ছেন তারা। একটা নয়, অনেকগুলো গ্যাস সিলিন্ডারের ভালভের পিন এভাবে খুলে দেওয়া হয়েছে। ভাবুন তো দুর্ঘটনা ঘটলে কি হতো। কিন্তু বজবজে এমন অভিনব প্রতিবাদ কেন? 20 ডিসেম্বর 2024 জয়পুরের হাইওয়েতে ট্যাঙ্কারের গ্যাস লিক করে। আগুনের সামান্য ছোঁয়া পেতেই বিস্ফোরণ। শুধু বড় রাস্তা নয়, আগ্রাসী আগুন ঢুকে পড়ে আশপাশের গলিতেও। বরাত জোরে বেঁচে যান কয়েকজন প্রত্যক্ষদর্শী, কিন্তু সবার কপাল ভালো ছিল না। জ্যান্ত পুড়ে মৃত্যু হয় অন্তত 19 জনের। এলপিজি, যে গ্যাসে বাড়িতে বাড়িতে রান্না হয়, সিলিন্ডার থেকে সেই গ্যাস বের করে দিয়ে বিক্ষোভ। বিক্ষোভের এমন নজির কখনো দেখেনি বাংলা। মঙ্গলবার দেখল দক্ষিণ 24 পরগনার বজবজ। একটি নয়, একের পর এক সিলিন্ডারের মুখ খুলে দিতে থাকেন বিক্ষোভকারীরা। আগুনের সামান্য ছোঁয়া পেলে কত বড় বিপর্যয় হতে পারত ভাবুন একবার। বিক্ষোভ চলছিল বজবজের ইন্ডিয়ান অয়েলের বটলিং প্লান্টের ঠিক বাইরে। প্লান্টে সিলিন্ডারের এলপিজি ভরার কাজ চলে। পাঁচিলের ওপারেই প্লান্ট, এপারে রাস্তায় দাঁড়িয়ে গ্যাসের ট্যাঙ্কার। একের পর এক সিলিন্ডার বোঝাই লরি, একাধিক গাড়ি, বাইক, সেখানেও বারুদ, ট্যাঙ্কে ট্যাঙ্কে পেট্রোল। ভাগ্য ভালো আগুন লাগেনি, লাগলে কি হতো? একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারত। মানে আমার 38 বছরের সার্ভিস লাইফ এলপিজিতেই আমি কাজ করেছি, এই ধরনের ঘটনা আমি কোনোদিন দেখিনি। যেটা যদি স্পার্ক কোথা থেকে পায়
সমস্ত এরিয়াটা একটা অগ্নিগোলকে তৈরি হয়। গ্যাস যতদূর ট্রাভেল করবে হাওয়ার মাধ্যমে, তার চারপাশে যারা থাকেন, মানে রেসিডেন্টস যারা বা রোড সাইডে যারা হোটেল রেস্টুরেন্ট, ওখান থেকে যদি সামান্য ফ্লেম এখানে মানে সংস্পর্শে আসে, এই গ্যাস পুরো একটা ফায়ার বলে তৈরি হয়। এলপিজি মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, অর্থাৎ প্রবল বায়ুর চাপে তরল হিসেবে থাকা গ্যাস। আচমকা সেই তরল বাইরে আসায় বিরাট বিপর্যয় হতে পারত। ভীষণ ভয়ঙ্কর হতে পারত। এটা একটা ডিভাস্টিং, মানে চিন্তা করা যায় না যে এটা কি হতে পারে। ঠিক আছে, এর আগে হয়তো আপনারা কোনো সময় শুনে থাকতে পারেন জয়পুরে একবার একটা রিফাইনারিতে আগুন লেগে, রিফাইনারি না, আমাদের ডিপোতে আগুন লেগেছিল। ঠিক আছে, বিশাল ইয়ে ছিল, তেল ভান্ডার পুরো ছাড়খার হয়ে গেছে। বিপর্যয় হলে বিক্ষোভকারীদের প্রান্ত যেতই, বটলিং প্লান্টেও বিস্ফোরণ হওয়ার আশঙ্কা ছিল। ঠিক উল্টো দিকেই শিক্ষা প্রতিষ্ঠান বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, একটু দূরেই জগন্নাথ গুপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল, ব্যস্ত রাস্তা। বিক্ষোভকারীদের যুক্তি, আমাদের পেটের জন্য আজকে 2 বছর পেটের জন্য সকলকে বলা হচ্ছে, সব নেতাদের সকলকে বলা হচ্ছে, আমাদের দিকে কেউ দেখছে না, আমাদের পিঠ দেয়ালে সেটে গেছে। কেন এমন বেনজির বিক্ষোভ? ঠিকাদারদের বিরুদ্ধে লক্ষাধিক টাকা বকেয়া না মেটানোর অভিযোগ ঠিকাকর্মীদের, যারা সিলিন্ডার বোঝাই গাড়ির চালক খালাসির কাজ করেন। 1 সপ্তাহ হলো 3বার মিটিং হয়ে গেল, কোনো নেতা আসছে না, নেতারা উঠে চলে যাচ্ছে। জাহাঙ্গীর খান এখান দিয়ে গেল, একবারও তো বলে যায় ঠিক আছে এখানে আসে, থানায় ডাকছে, থানায় কি করতে যাবে? থানায় গিয়ে এখানে বসে একটা আলোচনা করতে, পয়সার ব্যাপার, পয়সাটা দিলে তার কোনো সমস্যা হবে? অনেক পাবো, অনেক, একটা ড্রাইভার হেল্পার 1 লাখ টাকা বেশি পাবে। আমরা সুস্থভাবে আমাদের আন্দোলন চালাচ্ছি। আমরা যাদের ছাত্র ছায়ার ভেতরে আছি, মহাশয় জাহাঙ্গীর খান সম্মানীয় ব্যক্তি, আমাদের যেটা আশা সেটা পূরণ হচ্ছে না, খালি ঠগানো চলছে। মঙ্গলবারের বৈঠকেও কোনো সমাধান সূত্র বেরোয়নি, উল্টে ঠিকাকর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই আগুনে ঘি পড়ে। গাড়ি বাইক ভাঙচুরের মধ্যেই সিলিন্ডারের মুখ খুলে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ঠিকাকর্মীরা। ঘটনা সামাল দেওয়ার পর বিক্ষোভকারীদের ধরপাকড় শুরু করে পুলিশ। বিক্ষোভকারীদের পরিজনদের অভিযোগ, প্ল্যান্টের ভিতরে ঢুকে আমাদের কিছু ড্রাইভার হেল্পারকে অনেককে মারধর করেছে। মারধর করার পরে তখন সব ড্রাইভাররা খেপে গিয়ে, মানে ঝামেলাটা বেড়ে গেছিলো। তারপরে লাঠি চার্জ হওয়ার পরে ওখানেও ড্রাইভাররা খেপে গিয়ে সিলিন্ডার খোলাখুলি এইসব হয়েছে। এক্স হ্যান্ডেলে ডায়মন্ড হারবার মডেল বলে খোঁচা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দু লেখেন, বজবজে ইন্ডিয়ান অয়েলের বটলিং প্ল্যান্টে যে ভয়াবহ ঝামেলা হয়েছে তা তৃণমূলের সিন্ডিকেট কালচারের আরেকটা উদাহরণ। বড় বিপর্যয় ঘটতে পারত। তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের সঙ্গে যোগাযোগ করেছিল TV9 বাংলা, যদিও কোনো প্রতিক্রিয়া মেলেনি। সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। ফিরে এলাম ব্রেকের পর। চলুন আপনাদেরকে একটা ছবি দেখায়। উত্তরপ্রদেশের হাপুরের ছবি, ভয়ঙ্কর ছবি। রাস্তা ছেড়ে হোটেলে ঢুকে পড়লো বেপরোয়া গাড়ি। ছবিটা একবার দেখুন, পিছিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। পিষে দিল বেশ কয়েকজনকে। মৃত্যু হয়েছে দিল্লি জল বোর্ডের একজন কর্মীর। সোমবার রাত 10:15 নাগাদ 9 নম্বর জাতীয় সড়কের ধারে একটি হোটেলে ঢুকে পড়ে এই গাড়িটি। ভয়ঙ্কর ছবি, ছবিটা একবার দেখুন। প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন ওই গাড়িতে, মানে ঘাতক গাড়িতে 4 জন ছিল। গাড়িটি ইতিমধ্যেই পুলিশ বাজেয়াপ্ত করেছে। একবার ছবি দেখুন, প্রাণ ভয়ে দৌড়াচ্ছেন ওই হোটেলে যারা তখন উপস্থিত। গাড়ির মালিকের এখনো খোঁজ পাওয়া যায়নি, পুলিশ খোঁজ করছে। নিশ্চয়ই মনে আছে আপনাদের, রবিবার আমাদের এই রাজ্যে সোদপুরের শপিং মলের পার্কিং লটে সেখানে গাড়ির ধাক্কায় 2 জন মহিলা আহত হয়েছিলেন। কার্যত একই ছবি, দুটো ছবি আপনাদেরকে এবার একসঙ্গে আমরা দেখাবো। সোদপুরের ছবি দেখাবো, গত রোববারের ছবি, যেখানে শপিং মলে পার্কিং লটে 2 মহিলাকে ধাক্কা মারে একটি গাড়ি। অন্যদিকে হাপুরের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, সেখানে ভয়ঙ্কর ঘটনা। দেখুন, দ্রুত গতিতে এসে একটি হোটেলের মধ্যে ঢুকে যাচ্ছে একটি গাড়ি। ইতিমধ্যে সেই গাড়িটিকে আটক করা হয়েছে। মালিকের অবশ্য খোঁজ পাওয়া যায়নি, খোঁজ চালাচ্ছে পুলিশ।